আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবহেলিত সেনাবাহিনী গল্পের 6 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। তিশার হাত থেকে যখন ফুলটা নিতে যাব, ঠিক তখনই পেছন থেকে নিধি বলে উঠলো, বাহ, পার্কে প্রেম হচ্ছে। আগে বলতে প্রেম করার জন্য আমার বেড ছেড়ে দিতাম। ঘরে 3 দিনের বিয়ে করা স্ত্রী রেখে পার্কে প্রেম করা হচ্ছে। ছি, মানুষ চরিত্রহীন হলে এতটা হয় জানা ছিল না। আমি বললাম, নিধি কি বলছে এইসব, তোমার মাথা খারাপ হয়ে গেছে? নিধি বলল, তুই চুপ কর, তুই কি ভাবছিস আমি কিছুই বুঝি না? তুই আমাকে রেখে এখানে প্রেম করতে আসছিস। তিশা বলল, নিধি দোস্ত, তুই আমাদের ভুল বুঝিস না, আমার আর ভাইয়ার মাঝে তেমন কোনো সম্পর্ক নেই। নিধি তিশার গালে ঠাস করে চর বসিয়ে দিয়ে বলল, বাহ, খুব অভিনয় হচ্ছে তাই না? আর তুই কি মনে করছিস আমি তোদের কথা শুনিনি ফোনে? আর তুই আমার বাসায় তো আসতে পারতি। সি, বান্ধবী হয়ে বান্ধবীর বরের সাথে নোংরামি। নিধি বলল, জান, তুমি আর ওই অসভ্য মেয়ের সাথে দেখা করবে না, চলো যান। আর এই যে মিস তিশা, নেক্সট টাইম আমার হাজবেন্ডের সাথে যোগাযোগ করলে তোর বাবার কাছে বিচার দিব। তিশা নিধির কথা শুনে চোখের পানি মুছতে মুছতে চলে গেল। তিশা চলে যেতেই নিধি আমার হাতটা ছেড়ে দিয়ে মুচকে একটা হাসি দিল। আমি মনে মনে বললাম, মেয়ে মানুষের হাসি এত কুৎসিত হতে পারে তা আগে জানা ছিল না। নিধি বলল, এই কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? তুই কি মনে করছিস তোকে সত্যি সত্যি ভালোবাসি? কোনোদিনও না, তোর মতো ছোট লোককে আমি কোনোদিন ভালোবাসবো না। সেই দিনের চোরের প্রতিশোধ নিলাম। আমি বললাম, তিশা না তোমার বন্ধু, ওর সাথে এমন না করলেও হতো না? নিধি বলল, করবো না কি করবো না সেটা তোর জেনে কি লাভ? সেই দিনের চোরটা আমার কলিজাতে লেগেছে, ভুলি কিভাবে বল? আমি আর কিছু বললাম না, বাসায় চলে আসলাম। দিন যাচ্ছে, নিধির অবহেলা অপমানের মাত্রা বেড়েই যাচ্ছে। মাঝখানে এভাবেই চলে যায়। এরই মাঝে মা আর আশাকে গ্রাম থেকে শহরে নিয়ে এসেছি। নিধি প্রথম দিকে আমার সাথে খারাপ ব্যবহার করলেও মা আর তিশার সাথে ভালো ব্যবহার করতো। বাট ইদানিং তার কি হয়েছে কিছুই বুঝতে পারছি না। আশা আর মায়ের সাথে অল্পতেই কোনো কথাই রেগে যাচ্ছে। একদিন অফিস থেকে ফেরার পথে নিউ মার্কেটে যখন ঢুকি, এমন সময় গাড়ি জামে আটকে পড়ে। হঠাৎ গাড়ির কাছে একটা মেয়ে এসে বলতে লাগে, স্যার একটা মালা নিবেন, বেলি ফুলের মালা, ম্যাডামকে দিয়েন, ম্যাডাম অনেক খুশি হবে। মালাগুলো দেখতে খুব সুন্দর, তাই কোনো কথা না বলে 2টা মালা কিনে নিলাম। সাথে নিউ মার্কেট মোড় থেকে কালো রঙা এক পাতা টিপ। এইদিকে মুষলধারে বৃষ্টি নামলো। বাইরে এক হাত বাড়িয়ে বৃষ্টির ফোঁটার সাথে নিজের অনুভূতিকে বিলিয়ে দিচ্ছি। বৃষ্টির প্রতিটা ফোঁটা আমার মর্মে স্পর্শ করছে। এমন সময় যদি নিধি থাকতো, তাহলে সত্যি বৃষ্টি যে আনুষ্ঠানিকতা নিয়ে নেমেছে তা পূর্ণতা পেত। বৃষ্টি মাথায় নিয়ে বাসায় ফিরে দেখি নিধি রুমে নেই। আমি ড্রেসিং টেবিলের সামনে ফুলের মালা আর টিপের সাথে ছোট্ট একটা চিরকুট লিখে বারান্দায় চলে গেলাম। বৃষ্টি এখনো পড়ছে, গাছের পাতাগুলো সতেজ হয়ে উঠছে বৃষ্টির ছোঁয়ায়, তাদের দুঃখগুলো যেন মুছে যাচ্ছে। এইদিকে নিধি শাওয়ার শেষ করে মাথায় টাওয়াল জড়িয়ে আয়নার সামনে বসতেই সামনে বেলি ফুলের মালা দেখে খুশি হয়ে যায়, সাথে তার পছন্দের টিপ। সে কিছু না মনে করেই মালাটা হাতে নেয়। এমন সময় দেখতে পাই একটা চিরকুট। চিরকুটটা বের করতেই দেখে ছোট্ট ছোট্ট লাইনে লেখা, একটা বিষণ্ণময় বিকেল, অভিমানী তুমি কার্নিশে দাঁড়িয়ে অপেক্ষামান। তখন ঝুম বৃষ্টি নামলো, আর সেই বৃষ্টিতে সারা শহর খুঁজে তোমার অনিমেষ কালো চুলের খোপায় বেলি ফুলের মালা এঁটে দিয়ে যদি বলি, ভালোবাসি আমার রাজকুমারী, তুমি কি তখনও অভিমান করে থাকবে, নাকি মুচকে এসে শাড়ির আঁচলটা দিয়ে আমার ভেজা চুলগুলো মুছে দিয়ে বলবে, ভালোবাসি তোমায়, আমি অপেক্ষায় থাকবো? চিরকুটটা পড়তেই নিধির মাথায় রক্ত উঠে পড়লো। ছোট লোকটা কিভাবে ভালোবাসার কথা বলে! ফুলটা হাতে নিয়ে ডাক দেয়, রাজ কই তুমি? নিধির ডাক শুনে রুমে যেতেই বলল, ফুল কি তুমি নিয়ে আসছো? আমি বললাম, হ্যাঁ, তোমার পছন্দ হয়নি? নিধি বলল, আর চিরকুট কার জন্য লিখছো? শোনো, আমার জন্য চিরকুট লিখে লাভ নেই। আমার এই মন প্রাণ অনেকদিন আগে একজনকে দিয়ে দিয়েছি। যদিও লিখতে হয় তাহলে তোমার জানে মন তিশাকে নিয়ে লেখো। আর তোমার মতো একটা থার্ড ক্লাস ছেলে কিভাবে বলে আমাকে ভালোবাসে? লজ্জা করা উচিত তো। শোনো, তুমি বলেই সম্বোধন করলাম, তুমি কোনোদিন স্বপ্নেও আমাকে পাওয়ার আশা করো না। আমি আমার সেই ভালোবাসার মানুষটাকে পেয়ে গেলেই তোমাকে ডিভোর্স দিব। আর মনে করেছো বেলি ফুলের মালা বাঁকা 2 অক্ষর চিরকুট লিখলেই আমাকে পেয়ে যাবে? যদি ভাবো তাহলে ভুল ভাববে। আর তোমার আনা ফুল আমার গলায় না, আমার পায়ের নিচে শোভা পায়। এই বলে নিধি ফুলের মালাটা পা দিয়ে পিষে ফেললো। নিধির আচরণে মনের মাঝে কালবৈশাখী ঝড় নেমে আসলো। চোখের পানি বাদ মানছে না, তাই রুম থেকে বের হয়ে বারান্দায় দাঁড়িয়ে চোখের পানি মুছতেছিলাম। মা
মা আর তিশা বেড়াতে গেছে খালামণিদের বাসায়। আজ মা নিধির এমন আচরণ দেখতে পেলে কতটা কষ্ট পেত। সন্ধ্যাবেলা ল্যাপটপে একটা কাজ করছিলাম, এমন সময় নিধিকে দেখলাম সেজেগুজে বের হচ্ছে। তাই জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছ তুমি? নিধি বলল, কোথায় যাব সেটা তোকে বলতে হবে? আমি বললাম, হ্যাঁ বলতে হবে, কারণ আমি তোমার স্বামী। নিধি বলল, এই ছোট লোক, কতদিন না বলছি তুই স্বামীর কথা বলবি না। শোন, আমি আমার বান্ধবী তন্দার বার্থডেতে যাচ্ছি, আর সেখানে পার্টি আছে, আসতে লেট হবে। আমি বললাম, আচ্ছা আমি সাথে যাব কি? তুমি একা একা যাচ্ছ? নিধি বলল, আমি কি ছোট বাচ্চা নাকি যে একা গেলে পথ হারিয়ে ফেলবো? আমি গেলাম, নিধি চলে গেল। আমি ল্যাপটপ রেখে ডায়েরি লিখতে বসলাম। ডায়েরিতে নিজের জীবনের ঘটনাগুলি লিখছি আর চোখের পানি মুছতেছি। জীবনে কখনো কাউকে ভালোবাসিনি, ভেবেছিলাম বিয়ের পর নিজের স্ত্রীকে সবটা দিয়ে ভালোবাসবো, কিন্তু কখনো বুঝিনি ভালোবাসার মানুষটার কাছে এতটা অপমানিত হতে হবে। এই দিকে রাত 12টা বাজে, চোখে এখনো ঘুম নেই, খুব খারাপ লাগছে, মনটা কেন যেন ব্যাকুল হয়ে আসছে। আকাশের অবস্থাও ভালো না, নিধি এখনো বাসায় ফেরেনি। রাত 1টা, এমন সময় টিপটাপ বৃষ্টি শুরু হলো। ঠিক তখনই দরজায় কলিং বেলটা বেজে উঠলো। দরজা খুলতেই দেখি নিধি আরেকটা মেয়ের কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। দরজা খুলতেই মেয়েটি বলল, ভাইয়া, নিধি আজ হঠাৎ করে জেদ করে বেশি পরিমাণে ড্রিঙ্কস করে ফেলেছে, মাতলামি করছে, আপনি ওকে বকা দিয়েন না, আমি আসি। মেয়েটা নিধিকে দিয়ে চলে গেল। নিধি আবল তাবল বকছে। বিছানায় শুইয়ে দিতেই ঝড় শুরু হলো। নিধি আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, সুইটহার্ট, ঝড় হচ্ছে, কোথাও যেও না। আমি নিজেকে নিধির কাছ থেকে সরাতে চেয়েও পারলাম না। নিধি তার ঠোঁট জোড়া মিশিয়ে দিল। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সাথে মাতাল হাওয়ায় আমি ক্রমেই নিজেকে নিধির মাঝে হারিয়ে ফেলছি। নিধি আমাকে আরো আষ্টে পিষ্টে জড়িয়ে নিচ্ছে। এক পর্যায়ে স্বামী স্ত্রীর মাঝে ঘনিষ্ঠ মুহূর্ত দুজনেই উপভোগ করে নিধির বুকে ঘুমিয়ে গেলাম। সকালবেলা নিধির ঘুম ভাঙতেই বুকে ভারী কিছু অনুভব করলো। চোখ মিলিয়ে তাকিয়ে আমাকে দেখেই চমকে গেল। ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েই বলতে লাগলো, এই চরিত্রহীন, তুই আমার সাথে এটুকু। বলে সে দেখে তার কাপড় ঠিক নেই, তার মানে সব শেষ। এই ছোট লোক চরিত্রহীন, আমার সাথে কি করছিস বল, তোকে আজ আমি মেরেই ফেলবো। এই বলে নিধি আমার গলা চেপে ধরতে আসতে টান দিয়ে নিধিকে বুকের সাথে জড়িয়ে নিই। নিধি বলল, এই অসভ্য, ছাড় আমাকে, বল আমাকে আমার সাথে কি করছিস? আমি বললাম, ম্যাম, আমি আপনার সাথে কিছুই করিনি। নিধি বলল, এই তুই না করলে আমার ড্রেস অমন কেন, আর তোর কত বড় সাহস আমার বুকে মাথা রেখে ঘুমাস? আমি বললাম, আমি ঘুমাইনি, আপনি নিজেই আমাকে নিয়েছিলেন, ড্রিঙ্কস করে উল্টাপাল্টা বকছেন। নিধি বলল, আমি তোর মতো চরিত্রহীনকে বুকে নিয়ে থাকবো কিভাবে ভাবলি? তোর মুখ দেখতে চাই না, আমি আজকেই বাবার কাছে চলে যাব। আর শোন, তুই যদি আমার পিছন পিছন যাস তাহলে আমি বাড়িতে গিয়ে ডিভোর্স লেটার লিখে পাঠাবো। আমি বললাম, যান, আপনাকে আটকানোর আমার কোনো অধিকার নেই, থাকলেও আটকাতাম না। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর সম্পর্ককে পবিত্র বলে ঘোষণা দিয়েছে। আর কাল সত্যি আপনার সাথে যা হয়েছে সব অনিচ্ছা সত্যিই হয়েছে। আর আপনি কাল যেমন বিহেভ করছেন, আপনাকে একা রাখতেও ভয় করছিল, তাই ক্ষমা করবেন। আমি আপনাকে আর ছুঁয়েও দেখতে চাই না, তবুও আপনি এভাবে রাগারাগি করবেন না। মা এসব শুনলে খুব কষ্ট পাবে। নিধি বলল, তো আমি কি করব? কোন চরিত্রহীনের সাথে একই ছাদের নিচে থাকবো? তোরে কিভাবে বলি, তোকে আমি দু চোখে দেখতে পারি না। শোন, আমি গেলাম, প্লিজ তোর কাছে অনুরোধ, তুই আমাদের বাসায় যাবি না, তোর মাকে দিয়ে ফোন করে কোনো কিছু বলতে বলবি না। আমি বললাম, আচ্ছা আপনার যেমনটা ইচ্ছা, চলে যান, ফিরাবো না। তবে আজ মন থেকে একটা কথা বলি, আমার দীর্ঘ জীবনে আমি কোনো মেয়ের মায়ায় বাঁধিনি আপনার আগে। যেদিন আল্লাহর পবিত্র কালামকে সাক্ষী রেখে আপনাকে বিয়ে করি, সেই দিনে আমার মনের ছোট্ট ঘরে আপনার একটা ছবি এঁকে নিয়েছি। ছবিটা রোজ নিয়ম করে দেখা হয়, কথা হয়, সে কথা আপনি জানেন না, আর জানবেনও না কখনো। আমি সত্যি আপনার এতটা অবহেলার পরেও ভালোবেসে ফেলেছি, আর আমি চাই না আমার ভালোবাসার মানুষটা আমার সাথে থেকে কষ্ট পাক। আপনি যান, তবে অনুরোধ, মা ফোন করলে একটু ভালোভাবে কথা বললেন, যেন মা আপনার আচরণে কষ্ট না পাই। নিধি বলল, বাহ, ইমোশনাল ড্রামা তো খুব সুন্দর করতে পারিস। আরে তোর মুখে ভালোবাসার কথা শোভা পাই না, যে মেয়ে জাতিকে সম্মান করতে পারে না, যে একটা মেয়ের সরলতা সুযোগে সব দেখে নাই, তার মুখে ভালোবাসা নামক শব্দটা অপমানিত হয়। নিধি কথাগুলো বলে ওয়াশরুমে চলে গেল। আমি এখনো দাঁড়িয়ে আছি, নিধির কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। বিছানায় বসে পড়লাম আর ভাবতে লাগলাম, সত্যি কি নিধির মনে আমার জন্য একটুও ভালোবাসা নেই? যা
হয়েছে তা শুধুই কি ঘৃণা? এইসব ভাবতে ভাবতে চোখের কোণে অশ্রু এসে ভিড় জমায়। এইদিকে নিধি তার ব্যাগ গুছিয়ে তার বাবার কাছে চলে যায়। সন্ধ্যায় মাকে ফোন দিলাম। মা জানালো খালা অসুস্থ, আশাকে নিয়ে আরো 2 দিন থাকবে। আমি যেন কোনো চিন্তা না করি। ফোন রেখে দিয়ে ঈশান নামাজ পড়ে শুয়ে আসি। এমন সময় ফোনটা বেজে উঠলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে খানিকটা অবাক হলাম। তামান্না ফোন করেছে। 2বার রিং হওয়ার পর 3য়বারে ফোনটা রিসিভ করতেই বলল, রাজ কেমন আছো? আমি বললাম জি ভালো, আপনি? তামান্না বলল, আপনি না বললে হয় না। আমি বললাম আপনারা কত বড় ঘরের সন্তান, আপনাদের আপনি বলে সম্বোধন করাই মানায়। তামান্না বলল, রাজ প্লিজ আপনি নয় তুমি করে বলবে। শোনো না, কাল একটু দেখা করতে পারবে? আমি বললাম আমার হাতে সময় নেই, তাছাড়া শরীরটাও ভালো নেই। তামান্না বলল, রাজ প্লিজ আমি একটা সমস্যায় পড়েছি, কি করব বুঝতে পারছি না, তাই তোমার সাথে শেয়ার করতে চাচ্ছিলাম। কাল আসো না একবার হোটেলে, দুজনে কথা বলি। আমি বললাম আচ্ছা, কাল বিকেল 3টায় নীলমেঘ রেস্টুরেন্টে। তামান্না বলল আচ্ছা, এতগুলো ধন্যবাদ তোমাকে। এইদিকে পরের দিন বিকাল 3টায় রেস্টুরেন্টে গিয়ে দেখি তামান্না বসে আছে। আমি গিয়ে তার ওপর পাশে বসলাম। একবার চোখাচোখি হলো। আমি টেবিলে রাখা একটা টিস্যু নিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বললাম, তামান্না কি যেন বলতে চেয়েছিলে? তামান্না বলল, রাজ আমি অনেক বিপদে আছি, তুমি আমাকে প্লিজ বাঁচাও। আমি বললাম আশ্চর্য, এমন করছো কেন, বলো কি হয়েছে? তামান্না বলল, রাজ বাবা বিয়ে ঠিক করেছে আমার, কিন্তু আমি এই বিয়ে করতে পারবো না। আমি বললাম কেন বিয়ে করতে পারবে না, কি হয়েছে? তামান্না বলল, রাজ আমি একজনকে সেই ক্লাস 10-এর পর থেকেই ভালোবাসি। প্রথমত বুঝতে পারিনি, পরে তার অনুপস্থিতি আমার মনে ভালোবাসার জন্ম দিয়েছে। আমি তাকে ছাড়া এ জীবনে আর কাউকে স্বামী হিসাবে মেনে নিতে পারবো না। আমি বললাম কি হলো, কান্না করছো কেন? প্লিজ কান্না করো না। তামান্নার চোখের পানি কাজলের বাঁধ ভেঙে গাল বেয়ে পড়ছে। তামান্নার দিকে একটা টিস্যু বাড়িয়ে দিয়ে বললাম, চোখের পানি মুছে নাও। তামান্না কান্না থামাচ্ছে না, এ যেন নীরব কান্না। কি করব বুঝতে পারছি না, তাই আবার বললাম, তুমি কান্না করো না, আমি থাকতে তোমার অন্তত বিয়ে হবে না। এখন বলো কাকে ভালোবাসো, সে কি তোমায় বিয়ে করবে? তামান্না এবার চোখের পানি মুছতে মুছতে বলল, রাজ আমি তোমাকে ভালোবাসি, সেই স্কুল জীবন থেকে। হ্যাঁ তোমার কাছে আমার ভালোবাসা মিথ্যা হতে পারে, হতে পারে অভিনয়, বাট আমি তোমাকে সত্যি মনে প্রাণে ভালোবাসি। তুমি কিছু একটা করো, আমি তোমাকে ছাড়া সত্যি বাঁচবো না। জানো কত খুঁজেছি তোমায়, অবশেষে আল্লাহ আমার ডাক শুনেছে, আমি তোমাকে পেয়েছি। প্লিজ রাজ আমাকে ফিরিয়ে দিও না, আমি যে তোমায় বড্ড বেশি ভালোবাসি। তামান্না প্লিজ কান্না থামাও, আবারও কান্না করছো। শোনো আমি না বিবাহিত, আর যাকে বিয়ে করেছি তার জন্যই আমার সবটা ভালোবাসা, তাই তোমাকে চাইলেও আপন করে নিতে পারবো না। শোনো সব ভালোবাসা পূর্ণতা পায় না, মনে করো তোমারটাও পেলো না। তুমি সত্যি খুব সুন্দর লক্ষ্মী একটা মেয়ে, যে কোনো ছেলেই তোমাকে বউ হিসাবে চাইবে, ভেঙে পড়ো না। মা বাবা সন্তানের ভালোটাই চাই, তুমি বিয়েটা করে নাও। তামান্না বলল, রাজ প্লিজ স্টপ, আর শুনতে পারবো না। আমি কি করব তোমাকে ছাড়া, একটা মুহূর্ত ভাবতে পারছি না। আমাকে হয় তোমার করে নাও, নয়তো মেরে ফেলো। আমি বললাম, তামান্না এটা পাবলিক প্লেস, এখানে মানুষ খারাপ ভাববে, তুমি বাসায় যাও, রাতে কথা বলবো। তাছাড়া আমরা তো বন্ধু আছি, তোমার যে কোনো বিপদে বন্ধুর ন্যায় আমাকে পাবে, কিন্তু ভালোবাসা চেও না, সেটা অন্যজনকে লিখে দিয়েছি, যা কোচ্চিন কালেও ফিরিয়ে নেওয়া সম্ভব না। তামান্না চোখের পানি মুছতে মুছতে রেস্টুরেন্ট থেকে বের হয়ে চলে গেল। মেয়েটার চলে যাওয়ার দিকে তাকিয়ে আসি, মনটা শ্রাবণের আকাশের মতো মুহূর্তে বিষণ্ণ হয়ে উঠলো। সন্ধ্যায় বাসায় ফিরলাম, বাসাটা একদম ফাঁকা, বাইরে থেকে খাবার নিয়ে আসিনি, তাই নিজেই একটা ডিম ভেজে খেয়ে নেওয়ার আগে ভাবলাম একটু নিধিকে ফোন দিই। যেই ভাবা সেই কাজ, নিধিকে ফোন দিতেই ওপাশ থেকে ফোনটা কেটে দিয়ে ব্যস্ত করে দিল। মুচকি হাসলাম, এ হাসি কষ্ট লোকাবার হাসি। এভাবে 2 দিন কেটে গেল। 2 দিন পর মা আর আশা আসলো। মা আসতে নিধির কথা জিজ্ঞেস করলো। আমি মুচকে এসে বললাম, মা নিধি তার বাবার কাছে গেছে, তার নাকি বাবার জন্য খারাপ লাগতেছিল সেজন্য। মা আর কিছু বললো না। এইদিকে মাসখানেক পর ডিউটি অবস্থায় ফোনটা বেজে উঠলো। ফোন রিসিভ করতেই নিধির বাবা বলল, রাজ বাবা তুমি একটু বাসায় এসো। আমি সন্ধ্যায় বাসায় গিয়ে দেখি মা আর আশা ওদের বাসায়। আমাকে দেখে আশা বলল, ভাইয়া মিষ্টি আনোনি? আশার কথা শুনে কিছুই বুঝলাম না। নিধির বাবা রুমে যেতেই বলল, আমি রুমে যেতেই মা নিধির রুম থেকে বাইরে এসে পড়লো। নিধি আমাকে দেখেই বলল, এত খুশি হওয়ার কারণ নেই, আমি কোনো চরিত্রহীনের সন্তান গর্বে রাখবো না,
আমি বললাম, এইসব কি বলছো নিধি? নিধি বলল, কেন কিছুই জানো না? তোর পাপের ফসল আমার গর্বে। আমি বললাম, নিধি প্লিজ স্টপ, আমরা কোনো পাপ করিনি। নিধি বলল, পাপ করো আর যাই করো না কেন, আমি এই সন্তান নষ্ট করে ফেলবো। আমার মরে যেতে ইচ্ছে করছে। যেই মানুষটার নাম আমার কাছে অসহ্য লাগছে, সেই মানুষটার সন্তান আমার গর্বে, পাপের ফসল। আমি বললাম, নিধি চুপ করবে তুমি? আমরা দুজন স্বামী স্ত্রী, আর আমাদের মাঝে অবৈধ কোনো সম্পর্ক নেই, সমাজ স্বীকৃত পবিত্র একটি সম্পর্ক। হ্যাঁ আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, সারা জীবন ঘৃণা করো, তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু তোমার গর্ভে বেড়ে ওঠা নিষ্পাপ সন্তানটার উপর কলঙ্কের লেপন দিও না, তোমার প্রতি আমার অনুরোধ। নিধি বলল, এই তুই চুপ কর, কিসের বিয়ে? আমি কোনো বিয়ে মানি না, আর তুই আমাকে ডিভোর্স দিবি, তাও এই মাসের মাঝেই। আমি কতবার বলবো আমি একজনকে ভালোবাসি, আমার মন প্রাণ জুড়ে শুধু তারই বসবাস, তাকে ছাড়া এই মনের আসনে কাউকে বসাতে পারবো না। নিধির কথাগুলো আমার বুকে কাটার মতো লাগছে। চোখের পানি কোনো রকম ধরে রেখে বললাম, নিধি তুমি কাকে ভালোবাসো? আমাকে বলো, আমি তোমাদের দুজনকে এক করার জন্য যা করার তাই করব। নিধি বলল, সেটা তোর মতো চরিত্রহীনকে বলতে হবে না, যে আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছে। পারলে আমাকে ডিভোর্স দে, যদি এতই ভালোবাসিস। আমি বললাম, নিধি তুমি যদি অন্য কাউকে ভালোবাসো তাহলে আমাকে কেন বিয়ে করলে? আর তুমি কাউকে এতটা ভালোবাসো সেটা কি আমাকে বলতে পারতে না? জানো আমার মা তোমাকে কতটা ভালোবাসে, নিজের মেয়ের মতো মনে করে। নিধি বলল, এই ছোট লোক, ড্রামা অফ কর, আমাকে সামনের মাসের 25 তারিখের মাঝেই ডিভোর্স দিবি। আমি বললাম, নিধি তুমি প্রেগনেন্ট, এই অবস্থায় তোমাকে কিভাবে ডিভোর্স দিই? আর তোমাকে এখন ডিভোর্স দিলেও তুমি তোমার ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারবে না, প্রচলিত আইন বলো বা আমাদের ধর্ম বলো। তাই বলছি তুমি যা বলবে আমি তাই শুনবো, শুধু একটা বছর সময় দাও, তোমাকে বলতে হবে না, আমি নিজেই তোমাকে ডিভোর্স দিব, প্রমিস। দিদি বলল, 1 বছর? আশ্চর্য, তুই কিভাবে ভাবলি আমি তোর মতো এক চরিত্রহীনের সাথে 1 বছর থাকবো? আমি বেবি নষ্ট করে ফেলবো, তাহলেই তো সব সম্ভব। এমন সময় নিধির বাবা রুমে এসে বলল, কেন বাবা? আমি আজ অনেক খুশি, আমি নানু হব। এ বাড়িতে বহুদিন পর আজ খুশির আমেজ। সামনে শুক্রবার ছোটখাটো একটা অনুষ্ঠান করব, আর তুমি এই সময়টা আমার পাগলি মেয়েটার পাশে থেকো, ও বড্ড পাগলি, তোমার ওর পাশে থাকা জরুরি। আমি বললাম, জি বাবা। নিধির বাবা বলল, আচ্ছা মা তোরা কথা বল, আমি একটু বাইরে যাচ্ছি। আর হ্যাঁ রাজ, তুমি তোমার মাকে বইলো না, দিদি খুশির খবরটা বললে তিনি অনেক খুশি হবেন। দিদির বাবা বলল, আচ্ছা মা ফোন করে বলিস কিন্তু। কথাগুলো বলে সিনা সাহেব বের হয়ে গেল। নিধির বাবা চলে যাওয়ার পরই আম্মুর ফোন রিসিভ করতেই বলল, বাবা রাজ, বৌমাকে কোন দিন বাসায় নিয়ে আসবি? নিধিকে ছাড়া বাসাটা একদম খালি খালি লাগছে। আমি কোনো কথা না বলে ফোনটা নিধির দিকে বাড়িয়ে দিলাম। নিধি ফোনটা হাতে নিয়ে সালাম দিতেই ওপাশ থেকে মা বলল, আমার মাটা কি অভিমান করেছে আমার উপর? 2 সপ্তাহ হয়ে যাচ্ছে তার সন্তানের কাছে আসছে না যে। নিধি বলল, না না, আমার শরীরটাও বেশি একটা ভালো না, ভাবছি কাল পরশুর মাঝে যাব। আমার মা বলল, কি বললে? তোমার শরীর ভালো না? আগে বলনি কেন? ও আমাকে পর মনে হয়। নিধি বলল, না না, আপনার জন্য খুশির খবর আছে, আপনি দাদি হতে যাচ্ছেন। আমার মা বলল, আলহামদুলিল্লাহ। সত্যি বলছো মা? আমি বিশ্বাস করতে পারছি না। আচ্ছা মা তুমি রেস্ট নাও, আমি তোমাকে নিতে আসতে যাব, এখন রাখি। মা ফোন রেখে দিতেই নিধির দিকে তাকালাম। নিধিকে অন্যান্য দিনের তুলনায় আজ অন্যরকম সুন্দর লাগছে, মনে হচ্ছে সমস্ত সৌন্দর্য এসে নিধির উপর ভর করেছে। যতবার তাকে দেখছি ততবারই আমি তার প্রেমে পড়ে যাচ্ছি। জানি না তার মায়া ভরা আঁখিতে কি জাদু আছে। নিধি বলল, কি হলো ওভাবে তাকিয়ে আছিস কেন? তোর মায়ের সাথে ভালো ব্যবহার করলাম বলেই ভেবে নিস না যে আমি তোর সাথে ঘর করব। আর শোন, আমার এক কথাই, আমি এই মাসেই ডিভোর্স চাই। আর যদি গর্ভের সন্তান কোনো প্রবলেম হয় তাহলে নষ্ট করে ফেলবো। এমনিতেও তোর মতো আরেকটা চরিত্রহীন জন্ম দেওয়ার ইচ্ছা নাই। নিধির কথায় মুচকি হাসলাম, কিছু বললাম না। রাতে বিছানায় শুয়ে শুয়ে ভাবছি, যে করেই হোক আমার সন্তানটাকে বাঁচাতেই হবে। আমাদের ভুলের জন্য সে কেন শাস্তি পাবে? তার তো কোনো অপরাধ নেই। নিজের কাছে নিজেকেই ছোট লাগছে। সেই দিন কেন যে নিজের অজান্তেই অত বড় ভুল করলাম। এইদিকে নিধির চোখে ঘুম নেই। ফোনটা বের করে তার ভালোবাসার মানুষের আইডিতে যেতেই সে আবারও বিস্মিত হলো, সাথে রাগও হলো। কত মেয়ের পোস্টে কমেন্ট বক্সে কত কি বলেছে, হাজার হাজার কমেন্ট, অথচ মানুষটাকে কেউ কখনো দেখেনি, হয়নি কারোর সাথে কথা। নিধি কত ট্রাই করছে, কত সহস্র মেসেজ করেছে, কোনো রিপ্লাই নেই। মনে হয় কখনো মেসেজ বক্সেই ঢোকে না। গর্দবটা জানে না যে কেউ তাকে নিয়ে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে, যার জন্য তার হৃদয় মাজারে অন্য কারো জায়গা দেয়নি। নিধি দেখলো তার প্রিয়তম আজও কবিতা লিখেছে,
জানো মায়াবতী, এই অপেক্ষা আমার আজন্মকালের। সকালবেলায় চায়ের কাপ হয়ে, শীতের রাতে উষ্ণ কাঁথা হয়ে, গ্রীষ্মে ঠান্ডা মোলায়েম বাতাস হয়ে কবে তোমাকে স্পর্শ করতে পারবো বলো তো মায়াবতী? সত্যি আমার মনে হয় এই আক্ষেপটা আজন্মকালের, কবু শেষ হবার নয়। একবার আসো না সব মানবিমান ভুলে, শীতের কুয়াশার চাদর হয়ে আমাকে জড়িয়ে নিতে। আমি যে বড্ড ক্লান্ত, আর পারছি না তোমার বিচ্ছেদের জ্বালা সহ্য করতে। নিধি কবিতা শেষ করে প্রতিদিনের ন্যায় আজও অনেকগুলো মেসেজ করলো। প্রতিটা মেসেজে ভালোবাসার বহিঃপ্রকাশ, কিন্তু মেসেজগুলো সিন হয় না। একদিন হঠাৎ নিধি চমকে যায় মেঘরুদ্দুর আইডিতে করা পোস্ট দেখে। সে দেখে তার প্রিয় মানুষটার উপন্যাস বের হবে সামনের বইমেলায়। নিধি মনে মনে ভাবলো, অবশেষে সে তার প্রিয় মানুষটার দর্শন পেতে যাচ্ছে। এইদিকে দেখতে দেখতে 25 তারিখ এসে যায়। ডিউটি থেকে ফিরতেই রাতে নিধি বলল, আমার ডিভোর্স লেটার কোথায়? আমি বলেছিলাম 25 তারিখের মাঝে আমায় ডিভোর্স দিতে। আজ মাসের 25 তারিখ। আমি নিধিকে অনেক বোঝানোর ট্রাই করলাম, কিন্তু বরাবরের মতোই আমার কথাগুলো শুনলই না। রাতে আর ডিনার করলাম না, ওভাবেই শুয়ে পড়লাম। রাত 11টার দিকে তামান্নার ফোন রিসিভ করতেই বললাম, কি ব্যাপার এত রাতে ফোন দিলেন যে? তামান্না বলল, রাজ কাল সকালে একটু সময় হবে তোমার, খুব দরকার। আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালে তামান্নার সাথে একটা রেস্টুরেন্টে দেখা হলে বলি, কি ব্যাপার ডাকছেন কেন? তামান্না বলল, রাজ আমাকে তুমি বলতে পারো না? আমি বললাম, সবার সব অধিকার থাকে না। তামান্না বলল, আচ্ছা রাজ, আমি কি কখনোই ক্ষমা পাবো না? জানো বাবার জন্য খুব কষ্ট হয়। আর হ্যাঁ, আমি বিয়েটা করতে পারিনি কারণ আমি পারবো না কাউকে ঠকাতে। শৈশবে যাকে মন দিয়েছি, বলো সে মনে অন্য কাউকে কিভাবে ঠাঁই দিই? এমন সময় তামান্নার ফোনটা বেজে ওঠে। ফোন রিসিভ করতেই শুনতে পাই তার এক ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করেছে, ব্লাড লাগবে। আর তামান্নার সাথে তার রক্তের গ্রুপ ম্যাচ করে। তামান্না আমাকে নিয়ে হাসপাতালে গেল। মাথায় আঘাত পেয়েছে, তার বান্ধবীটা প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ডাক্তার তামান্নাকে সাথে নিয়ে গেল। এইদিকে হাসপাতালে গাইনি রুম থেকে নিধিকে বের হতে দেখে বুকের ভেতরটা স্যাট করে উঠলো। নিধি ডাক্তারের রুম থেকে বের হতেই আমি ডাক্তারের রুমে গিয়ে শুনলাম নিধি অ্যাবারশন করাতে এসেছিল। ডাক্তার ম্যাডামের কথা শুনে দু চোখের পানি ধরে রাখতে পারছি না। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর একটা করে কমেন্ট করে দিয়েন। ধন্যবাদ।